Welcome back, class. As you can see on the screen, এখানে GST লেখা আছে. Now GST is the topic that has been assigned to me, আর আমি এটাতেই তোমাদের next কিছু weeks এটার উপরেই ক্লাস হবে. Now before going to understand what is GST, আমাদের সবথেকে প্রথমে এই প্রশ্নটার উত্তর দিতে হবে. Do you pay tax? ঠিক আছে, তুমি হয়তো বলতে পারো যে আমি তো স্যার ইনকাম করি না, so why should I pay tax? আমি তো ট্যাক্স পে করি না. If this is your thought, then you might be highly wrong. তুমি ভুল হতে পারো. Why? Because every citizen in this country, irrespective of their income, they end up paying tax. তুমি হয়তো বলতে পারো, স্যার এটা কি করে? আমার ইনকাম নেই, আমি ট্যাক্স পে করছি, কি করে সম্ভব স্যার? সিম্পল জিনিস ভাবো. আজকে যদি তুমি একটা মোটরসাইকেল চালাও, ধরো তুমি এখন স্টুডেন্ট, ইউ হ্যাভ এ মোটরসাইকেল, তুমি পেট্রোল পাম্পে যাচ্ছ, পেট্রোল কত টাকায় কিনছো? 102, 103 টাকা যেটা রেট আছে. সেটা যে রেটটা, এটার মধ্যে কিন্তু অলরেডি ট্যাক্স ইনক্লুড করা আছে. তো তুমি স্টুডেন্ট, তোমার টাকা পয়সা নেই বলে কি পেট্রোল তোমাকে 40 টাকায় দেবে? একদমই না. সেল করবে কত টাকায়? পার লিটার 103, 102 যেটা রেট চলছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে চার্জ করবে. তার মানে কি, তোমার ইনকাম না থাকা সত্ত্বেও ইউ আর স্টিল পেইং ট্যাক্স. সিম্পল. এটা তো পেট্রোল, ছেড়ে দাও. বিস্কিট, নর্মাল একটা বিস্কিটের প্যাকেট, ঠিক আছে? বা তুমি ম্যাগি কিনতে যাচ্ছ, সেই ম্যাগির প্যাকেটও কিন্তু ট্যাক্স চার্জ করা থাকে. তুমি যেটা এমআরপি দাও, দ্যাট ইজ ইনক্লুসিভ অফ ট্যাক্স, মানে সেটা মধ্যে ট্যাক্স ইনক্লুড করা আছে. তার মানে এটার সিম্পল অর্থ হলো যে তুমি ইনকাম করো কি না করো, ইউ স্টিল এন্ড আপ পেইং ট্যাক্সেস. এটাই হলো সত্য কথা. ঠিক আছে? তাই আবার আমি এই প্রশ্নটা করছি, ডু ইউ পে ট্যাক্স? সেটা উত্তরটা কি হবে? ইয়েস, উই ডু. এবার আমরা হয়তো আমাদের ইনকামের উপরে ট্যাক্সটা দিচ্ছি না, কিন্তু ইনকাম ছাড়াও অন্য কোনো ট্যাক্স আছে যেটা আমাদেরকে কিন্তু পে করতে হচ্ছে ইনকাম ট্যাক্স বাদেও. সেইগুলোকে কি বলা হচ্ছে? সেগুলোকে ইনডাইরেক্ট ট্যাক্স. নাও এবার আসো আমরা কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্সে আসি. ইনডাইরেক্ট ট্যাক্সটা তাইলে কি? জাস্ট ফর এক্সাম্পল, আমি আমি ধরো অ্যাজ এ স্যালারিড পার্সন, আমার স্যালারি হচ্ছে, ঠিক আছে, স্যালারিড ইনকাম. এবার ডাইরেক্ট ট্যাক্সে কি হয়? সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট উইল চার্জ মি টু পে ট্যাক্স. ঠিক আছে? তখন সরকার আমার থেকে ডাইরেক্টলি ট্যাক্স চাইছে. সেটার কনসেপ্টটা কোথায়? ডাইরেক্ট ট্যাক্সে, যেটা আমরা লাস্ট সেমিস্টারে পড়েছি. ওকে, এইবার এর কনসেপ্টটা দেখো সেটা কি হচ্ছে. এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ঠিক আছে? তুমি এই জায়গায় মাঝে ধরো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট. ওকে, এবার এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে কি করা হচ্ছে? সে ম্যানুফ্যাকচার করছে, তুমি গুডসটা কিন্তু ওর কাছ থেকে কিনছো, ঠিক আছে? আর সেন্ট্রাল গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটকে কিন্তু চার্জ করছে ট্যাক্স. ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট কি ডাইরেক্টলি তোমাকে ট্যাক্স চার্জ করছে? নো, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তোমাকে ট্যাক্স চার্জ করছে না. সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স চার্জ কার উপর করছে? ম্যানুফ্যাকচারিং ইউনিট, মানে এই যে ঘরটা দেখো, ঠিক আছে? আর তুমি এই ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তুমি কোনো জিনিস কিনছো. এবার ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কি করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওর উপর ট্যাক্সটা চার্জ করলো, ওটা তোমার ঘাড়ে চাপিয়ে দেবে. ইনফ্যাক্ট ও ট্যাক্সের পয়সা নিজের পকেট থেকেই দেবে না, ও তোমাকে যখন সেল করছে সেই সেল প্রাইসের সাথে ও ট্যাক্সের অ্যামাউন্টটাও তোমার কাছ থেকে তুলে নিচ্ছে, এবং সেটা তোমার কাছ থেকে কালেক্ট করে সে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে. তুমি কিন্তু লায়াবেল না পে করার জন্য. সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তোমাকে ধরেনি, সেন্ট্রাল গভর্নমেন্ট ধরেছে কাকে? ম্যানুফ্যাকচারিং ইউনিটকে. বাট ইউ আর পেইং দ্য ট্যাক্স. এইটা হলো ইনডাইরেক্ট, বিকজ সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার কাছ থেকে ডাইরেক্টলি ট্যাক্স চাইছে না. কে চাইছে ডাইরেক্টলি ট্যাক্স? কার কাছ থেকে ডাইরেক্টলি ট্যাক্স চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট? ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাছ থেকে. কিন্তু আলটিমেটলি ফাইনালি পে কে করছে? তুমি পে করছো. দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স. ঠিক আছে? আসো এবার কিছু আমরা ডিফারেন্স দেখি বিটুইন ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স. এই যে লেফট হ্যান্ড সাইডের কলমটা, দ্যাট টক্স অ্যাবাউট ডাইরেক্ট ট্যাক্স, আর রাইট হ্যান্ড সাইডের কলমটা, ইট টক্স অ্যাবাউট ইনডাইরেক্ট ট্যাক্স. ডাইরেক্ট ট্যাক্সে দেখো, imposed directly on the taxpayer by the government. এই যে আমার স্যালারি আছে, আমাকে যদি আজকে ট্যাক্স পে করতে হয়, সরকার আমার উপর ডাইরেক্টলি ট্যাক্স চার্জ করছে, আর এই ট্যাক্সটা আমাকেই ডাইরেক্টলি সরকারকে দিতে হবে. ঠিক আছে? আর ইনডাইরেক্ট ট্যাক্সের ফার্স্ট পয়েন্টটা দেখো,
ট্যাক্স ইম্পোজড অন দ্য পার্সন ইজ ডিফারেন্ট ফ্রম ট্যাক্স পেয়ার। যেমন একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, ট্যাক্স ইজ ইম্পোজড অন দিস বাট আলটিমেটলি আই এম পেইং ইট অর ইউ আর পেইং ইট। ঠিক আছে, ইম্পোজড অন দিস বাট পেমেন্ট ইজ ফ্রম দিস পার্সন, তো ডিফারেন্ট হয়ে গেল। তাই এখানে বলছে ট্যাক্স ইম্পোজড অন দ্য পার্সন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ট্যাক্স পেয়ার। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট, ইট ক্যানট বি ট্রান্সফার্ড অর শিফটেড টু অ্যানাদার পার্সন। ডাইরেক্ট ট্যাক্সে বলছে আমার আজকে স্যালারিড ইনকাম আছে, আমার আজকে বিজনেসের ইনকাম আছে এবং সরকার আমাকে ধরেছে আমাকে ট্যাক্স পে করতে হবে। ওকে, এই জায়গায় আমি কি কোনোদিন বলতে পারবো আমার ভাই আছে, আমার ভাইয়ের কাছ থেকে ট্যাক্স নিয়ে নাও? সরকার বলবে আমি তোমার ভাইকে চিনি না, আমি তোমাকে চিনি, তুমি বিজনেস করছো, তোমার ইনকাম আছে, আমি তোমার কাছ থেকে ট্যাক্স নেবো। আমার ট্যাক্সটা কি আমার কোনো স্টুডেন্ট দিতে পারবে? আমার ট্যাক্স কি আমার কোনো কলিগ দিতে পারবে? আমার ট্যাক্স কি আমার কোনো বিজনেস পার্টনার্স দিতে পারবে? না, কোনোদিন দিতে পারবে না। আমার ট্যাক্স আমাকেই দিতে হবে। তার মানে কি আমার ঘাড়ে যে লায়াবিলিটিটা পড়েছে ট্যাক্স পেমেন্ট করার, সেটা আমি অন্য কারোর কাছে শিফট করতে পারবো না। দ্যাট ইজ ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এবং সেকেন্ডলি দেখো ইনডাইরেক্ট ট্যাক্সে আমি যদি সেই লায়াবিলিটিটাকে শিফট করে দিতে পারি, অন্য কারোর কাছ থেকে আমি ট্যাক্সটা আদায় করে নিতে পারি, দেন দ্যাট বিকামস ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল, আগের এক্সাম্পলে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কিন্তু নিজের পকেট থেকে দেয়নি, ওর ঘাড়ে লায়াবিলিটি চাপিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ও কি করেছে? ও ট্যাক্সটা নিয়ে নিচ্ছে কার কাছ থেকে? ও সিম্পলি ভাবে নিয়ে নিচ্ছে কনজিউমারের কাছ থেকে। ঠিক আছে, থার্ডলি আসো ইনকাম ট্যাক্স এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল অফ ডাইরেক্ট ট্যাক্সেস ইনকাম ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি? কমোডিটি ট্যাক্স। ইনফ্যাক্ট স্ক্রিনে একদম ফার্স্ট ওয়ার্ড যেটা ছিল জিএসটি, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, সেটাও কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স এবং সেটা নিয়ে আমরা কিন্তু ডিসকাস করতে চলেছি। ওকে, নেক্সট ফোর্থ পয়েন্ট অফ ডিফারেন্সটা দেখো, দ্য বার্ডেন অফ ট্যাক্স ফলস ফ্ল্যাটলি অন দ্য ইন্ডিভিজুয়াল। তার মানে কি আমি ইনকাম করছি, সরকার আমার উপর ট্যাক্স চার্জ করলো এবং এই সম্পূর্ণ ভারটা আমার উপরেই পড়ে গেল, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি ট্যাক্স পে করার আমার, আমি আর কারো কাছে শিফট করে দিতে পারবো না। ঠিক আছে, এবং ইনডাইরেক্ট ট্যাক্সে কি হয়? বার্ডেন অফ ট্যাক্স অর ট্যাক্স ইনসিডেন্স, যেটাকে ট্যাক্স ইনসিডেন্সও বলা হয়, ইজ পাসড অন এট ইচ স্টেজ টিল দ্য ফাইনাল কনজিউমার। এই কথার মানেটা কি? আমরা তো দেখেছিলাম একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কিনে নিয়েছি, এবার ডাইরেক্ট কি আমি ম্যানুফ্যাকচার থেকে কিনতে পারি? নো, ম্যানুফ্যাকচারার সেল করবে হোলসেলার, হোলসেলার সেল করবে ডিলার, ডিলার সেল করবে ধরো রিটেলারের কাছে, তারপর হয়তো তুমি পাবে। ঠিক আছে, যদি এরকম চেইন অফ কমান্ড হয় বা এরকম লাইন অফ এরকম চ্যানেলস অফ থ্রুতে প্রোডাক্টগুলোকে পাঠানো হয়, তাইলে প্রত্যেক স্টেজে কিন্তু একটা ট্যাক্স চার্জ করা হবে। ম্যানুফ্যাকচার থেকে হোলসেলারে ট্যাক্স চার্জ করা হবে, হোলসেলার থেকে ডিলারে ট্যাক্স চার্জ করা হবে, ট্যাক্স ডিলার থেকে রিটেলারে ট্যাক্স চার্জ করা হবে। আর কেউ কিন্তু নিজের পকেট থেকে দেবে না, সম্পূর্ণ ভারটা কিন্তু কার ঘাড়ে চড়িয়ে চাপিয়ে দেবে? ফাইনাল কনজিউমারের ঘাড়ে। ঠিক আছে, তাই এখানে বলা হচ্ছে কি বার্ডেন অফ ট্যাক্স অর ট্যাক্স ইনসিডেন্স ইজ পাসড অন এট ইচ স্টেজ। ইচ স্টেজ মানে কি? ওই ম্যানুফ্যাকচার টু হোলসেলার, তারপর হোলসেলার টু ডিলার, ডিলার টু রিটেলার, ওই যে পার্টগুলো সেগুলো কিন্তু যেখানে ট্যাক্স চার্জ করা হচ্ছে সেগুলো কিন্তু ফাইনাল কনজিউমারের ঘাড়েই চাপিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি যত লম্বা চ্যানেল হবে তত বেশি ট্যাক্সের বার্ডেন হয়ে যাবে ফাইনাল কনজিউমারের উপর। ঠিক আছে, নেক্সট পয়েন্ট অফ ডিফারেন্স, ফিফথ পয়েন্ট, ইট ইজ প্রোগ্রেসিভ ইন নেচার। প্রোগ্রেসিভ মানে কি? প্রোগ্রেসিভ সোজা অর্থ হলো যত বেশি আমার ইনকাম হবে তত বেশি আমাকে ট্যাক্স দিতে হবে। মানে ইনকাম আর ইনকাম ট্যাক্স দুটোর রেশিওটা কিন্তু একসাথেই বাড়ছে। ঠিক আছে, আমি যদি বেশি ইনকাম করি আমি বেশি ট্যাক্স দেবো, কম ইনকাম করলে কম ট্যাক্স দেবো, সিম্পল লজিক। এটাকেই বলছে প্রোগ্রেসিভ ইন নেচার। এখানে বলছে ইট ইজ রিগ্রেসিভ ইন নেচার। তার মানে কি? তার মানে হলো এটা ইনকামের উপরই ডিপেন্ড করে না। আমি আজকে একজন ভিখারিকে যদি বলি 10 টাকা দে, সে যদি সেই 10 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কেনে, সেই চিপসের প্যাকেটের জন্য কিন্তু সে ট্যাক্স পে করছে, কিন্তু তার তো নিজস্ব কোনো ইনকাম নেই, সে অন্যদের ভরসায় চলে। ঠিক আছে, আর এই জায়গায় আম্বানিও যদি 10 টাকা দিয়ে চিপসের প্যাকেট কেনে, ওকেও সেই একই অ্যামাউন্ট অফ ট্যাক্স পে করতে হচ্ছে। তার মানে কি ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন ইনকাম এই ট্যাক্সটা। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে ইট ইজ রিগ্রেসিভ ইন নেচার। নেক্সট পয়েন্ট অফ ডিফারেন্স, রিডিউসেস নেট ইনকাম। ডাইরেক্ট ট্যাক্স কি করে? ডাইরেক্ট ট্যাক্স আমরা লাস্ট সেমিস্টারেই দেখেছিলাম, যখন আমরা ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম পিজিবিপি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি
ইনকাম ফ্রম আদার সোর্সেস, এগুলো যখন আমরা দেখছিলাম, বা ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, সবকটাকে আমরা ক্লাব করে কি বের করতাম, আমাদের টার্গেট ছিল বের করা গ্রস টোটাল ইনকাম, তারপর সেখান থেকে ডিডাকশন করে দিতাম, ডিডাকশন করে আসতো নেট ইনকাম। কেন আমরা নেট ইনকামটা বের করতাম? ইনকাম বের করার টার্গেটটা কি? যাতে আমরা ট্যাক্স চার্জ করতে পারি, ঠিক আছে? আর ট্যাক্স চার্জ করলে কি হয়, ট্যাক্সটা তো আমাকে পে করতে হচ্ছে, আমি যদি ট্যাক্সটা আমার ইনকাম থেকে পে করে দিই, আমার তো ইনকাম কমে গেল। হাতে যেটা যদি আমার 10 লাখ থাকে, ওই জায়গায় যদি আমি 2 লাখের ট্যাক্স দিয়ে দিই, তাহলে আমার হাতে কত পড়ে এলো? 8 লাখ। তার মানে কি 10 লাখের জায়গায় 8 লাখ পড়ে আছে, অ্যান্ড দ্যাট ইজ মাই রিডিউসড ইনকাম, ঠিক আছে? মানে ডাইরেক্ট ট্যাক্স রিডিউসেস নেট ইনকাম। ইনডাইরেক্ট ট্যাক্সে চলো, সেখানে বলা হচ্ছে ইট ইনক্রিজেস কস্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে? তার মানে কি, এখানে ইনডাইরেক্ট ট্যাক্সটা যখন একটা প্রোডাক্টের উপরে চার্জ করা হচ্ছে, ধরো 100 টাকার প্রোডাক্ট, তার উপরে 20% ট্যাক্স, তো দামটা কত হবে? 80 হবে না 120 হবে? ট্যাক্স চার্জ করলে দামটা বেড়ে যায়, 100 প্লাস 20, যেটা 20% অফ 100, ঠিক আছে? কত হয়ে গেল? 120। 120 মানে কি, যে জায়গায় 100 হওয়ার কথা ছিল সেই জায়গায় 120, দাম তো বেড়ে গেল, ঠিক আছে? সো জেনারেলি ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্রিজেস কস্ট অফ গুডস এন্ড সার্ভিসেস। চলো এবার 7th পয়েন্টটাতে যাই, ট্যাক্স প্ল্যানিং, ঠিক আছে? ডাইরেক্ট ট্যাক্সে বলা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং ক্যান হেল্প রিডিউস ট্যাক্স বার্ডেন। মনে আছে আমরা ডিডাকশনস পড়েছিলাম, ডিডাকশনস গুলো কেন পড়েছিলাম? যাতে আমরা ট্যাক্স প্ল্যানিং করতে পারি। এবার আমার যদি বেশি ট্যাক্স পে করতে হয়, আমি ডিডাকশন গুলো অ্যাভেল করে আমি নেট আমার যেটা ট্যাক্স পে করতে হবে সেটাকে আমি রিডিউস করে দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে প্ল্যানিং করা যায়, যে প্ল্যানিং করে ট্যাক্সটা কত কম পে করা যায় গভর্নমেন্টকে, সেটা কিন্তু সম্ভব ডাইরেক্ট ট্যাক্সে। বাট when it comes to indirect tax, tax planning will not help. তুমি প্ল্যানিং করে চিপসের দাম 10 টাকা থেকে 8 টাকা করতে পারবে? তুমি প্ল্যানিং করে চানাচুর মুড়ির প্যাকেটের দাম 20 টাকা থেকে কমিয়ে 15 টাকা করতে পারবে? তুমি প্ল্যানিং করে পেট্রোল ডিজেলের দাম কমাতে পারবে? সম্ভবই না, কোনো মতেই সম্ভব না, ঠিক আছে? তাই ট্যাক্স প্ল্যানিং উইল নট ওয়ার্ক। তুমি এটা বলতে পারবে না, স্যার আমার তো এলআইসি আছে, আমাকে পেট্রোল সস্তায় দিক, সম্ভবই না, সেটা ইললজিক্যাল কথাবার্তা হয়ে যায়, ঠিক আছে? তাই ইনডাইরেক্ট ট্যাক্সে ট্যাক্স প্ল্যানিং উইল নট হেল্প, ঠিক আছে? নেক্সট কামস দ্য পয়েন্ট অফ ইনফ্লেশন। এখানে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সে যখন আমার চার্জ করা হচ্ছে, ইনফ্লেশনের উপর কোনো ইম্প্যাক্টই ফেলছে না, নো এফেক্ট অন ইনফ্লেশন। কেন? কারণ কি, সে তো আমার ইনকাম কমিয়ে দিচ্ছে, জিনিসপত্র তো দাম একই আছে, ঠিক আছে? কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে কি বলছে, ইট এফেক্ট ইনফ্লেশন, মানে ইনফ্লেশন হচ্ছে। কেন? বিকজ বিকজ যখন আমি ট্যাক্সটা চার্জ করছি, তখন কিন্তু গুডস এর প্রাইসটা বেড়ে যাচ্ছে। এবার গুডস এন্ড সার্ভিসেস এর প্রাইস বেড়ে গেলে তো অবভিয়াসলি সেটা আমার ইনফ্লেশন হচ্ছে, প্রাইসটা ইনফ্লেট হয়ে যাচ্ছে। ওকে, দিস আর দ্য পয়েন্ট অফ ডিফারেন্সেস, লেটস মুভ ahead. Now let us come to the concept of জিএসটি। তার আগে আমাদেরকে দেখতে হবে জিএসটি তে বোঝার আগে হাউ থিংস ওয়ার্কড প্রিভিয়াসলি আন্ডার ভ্যাট সিস্টেম, ভ্যাটে কিভাবে কাজ হতো। ওকে, চলো আমরা আগে এটা বোঝার চেষ্টা করি থ্রু অ্যান ইলাস্ট্রেশন। লেটস কনসিডার এ ম্যানুফ্যাকচারার, আর লেটস অলসো কনসিডার that the manufacturer buys raw materials for a shirt of ₹100. ও 100 টাকা দিয়ে শার্ট কিনলো, এবং শার্টের প্রাইসটা যেটা বানানো সেটা ধরো লেটস সে সামওয়্যার অ্যারাউন্ড 100, ঠিক আছে? রাফলি, আমরা কোনো এক্সাক্ট ডিটেলসে যাচ্ছি না, এটা রাফ একটা ইলাস্ট্রেশন বোঝার আমরা চেষ্টা করছি, ঠিক আছে? এবার লেটস সে ও যখন সেল করবে, ট্যাক্স চার্জ করা হবে 10%, তাহলে প্রাইসটা কি হয়ে গেল? 100 plus 10% of 100, which is 100 plus 10, which is 110 rupees. So যখন ম্যানুফ্যাকচারার হোলসেলারকে সেল করছে, ঠিক আছে, প্রাইসটা কত আছে? 110. ওকে, নাও এবার হোলসেলার, let's suppose now that the manufacturer sells it to wholesaler, and now the wholesaler makes a value addition of ₹40. হোলসেলার কি করেছে? আরো 40 টাকা কোনো ভ্যালু এডিশন করেছে, হয়তো ব্র্যান্ড প্রিন্ট করেছে, বা অন্য কোনো স্টিচিং করেছে, বোতাম আলাদা নতুন করে লাগিয়েছে, অন্য কিছু একটা করেছে সে, তার জন্য সে এক্সট্রা 40 রুপিস চার্জ করছে। ওর কাছে কস্টটা কত ছিল? 110, ঠিক আছে? কত সে ভ্যালু অ্যাড করলো? 40, তো এবার টোটাল ওর কস্ট কত হয়ে গেল? 150 সেই শার্টের পেছনে, ঠিক আছে? এবার ও যদি সেল করে, তাইলে ট্যাক্স কত চার্জ করা হবে? 10%। সো দ্য কস্ট টু রিটেলার, যখন রিটেলার হোলসেলের কাছ থেকে কিনছে, তখন কস্টটা কত হচ্ছে? 150 প্লাস 10% অফ 150,
কারণ কি 10% চার্জ হচ্ছে। 150 প্লাস 15 ইকুয়ালস টু 165। তার মানে রিটেলার কত পে করছে? রিটেলার পে করছে হোলসেলারকে 165 রুপিস। এবার যখন রিটেলার নিয়েছে সেও কিছু ভ্যালু অ্যাড করলো 30 রুপিসের। নাও হোয়াট ইজ দ্য প্রাইস আফটার ভ্যালু এডিশন? 165 plus 30 which comes to 195 rupees. এবার আবার যখন সে সেল করবে কনজিউমারকে, ট্যাক্স উইল বি চার্জড at the rate of 10%। তাইলে কাস্টমার কত পে করছে? কস্ট টু কাস্টমার is equals to 195 plus 10% of 195 which comes to 195 plus 19.5, যেটার প্রাইসটা হয়ে যাচ্ছে 214.5। তার মানে একজন কনজিউমার কত পে করছে? 214.5। ঠিক আছে, এবার চলো আমরা এই পুরো জিনিসটাকে একদম শর্টকাটে অ্যানালাইজ করি। এখানে একটা বিশাল বড় প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখো, এটাকে আমরা সিনপসিস করে দেখার চেষ্টা করছি। ম্যানুফ্যাকচারের জন্য, ম্যানুফ্যাকচার যখন সেল করছে 110 টাকায়, হোলসেলার যখন সেল করছে 165 টাকায়, রিটেলার যখন সেল করছে 214 টাকায়। ঠিক আছে, এখানে কিন্তু ক্যাসকেডিং এফেক্ট আছে। তার মানে কি ক্যাসকেডিং এফেক্টের মানে কি? ট্যাক্স আপন ট্যাক্স। ভালো করে দেখো এই জায়গাটা, এই যে 10 টাকাটা এটা কি ছিল? ট্যাক্স ছিল। ঠিক আছে, এই ট্যাক্সটা এটাতে ইনক্লুডেড আছে। ঠিক আছে, এই 110-এ কিন্তু ট্যাক্স অলরেডি আছে। তার মানে এখানে ট্যাক্স অলরেডি আছে, কারণ কি দুটো তো সেমই ফিগার। তার সাথে ভ্যালু এডিশন করা হলো। এবার এই 150-এর মধ্যে, ঠিক আছে, 150-র মধ্যে এই 110-এর 10টা তো ইনক্লুডেডই আছে। তার মানে কি এখানে ট্যাক্স অলরেডি দেওয়া আছে। তার উপরে আবার 10% চার্জ করে 15 আমি পেয়েছি। তার মানে কি 15-এর মধ্যে অলরেডি ট্যাক্স আপন ট্যাক্স আছে, তারপর সেটা 165 হয়েছে। ঠিক আছে, এবার যখন 165 হচ্ছে এটার মধ্যে ট্যাক্স আপন ট্যাক্স আছে, তাই তো? তারপর আবার 30 টাকা ভ্যালু এডিশন। এবার এখানে 10 প্লাস 15 আছে, এটাও তো ইনক্লুডেড, ট্যাক্সগুলো এখানেও তো ইনক্লুডেড। তার উপরে এটা আবার 10% এটার উপর চার্জ করা হয়েছে, মানে 3বার ট্যাক্স আপন ট্যাক্স হয়ে গেছে। আমি ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করে দিচ্ছি, আমার তো দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে অতিরিক্ত। ট্যাক্সের উপর ট্যাক্স চার্জ করে কোনো মানে হয়? হ্যাঁ, ওটাকেই বলা হয় ক্যাসকেডিং এফেক্ট। ক্যাসকেডিং এফেক্ট কি? চার্জিং ট্যাক্স আপন ট্যাক্স ইজ ক্যাসকেডিং এফেক্ট। ঠিক আছে, এবার জিএসটি কে কেন আনা হলো? টু রিমুভ ক্যাসকেডিং এফেক্ট, জিএসটি হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। সো জিএসটির আন্ডারে কি হয়? সেম ইলাস্ট্রেশনটা আমরা নেব। সাপোজ এ ম্যানুফ্যাকচারার বাইজ র মেটেরিয়ালস ফর এ শার্ট অফ ₹100, ট্যাক্স চার্জ লেটস সে 10%। ঠিক আছে, তো ম্যানুফ্যাকচার কততে সেল করবে? 110 টাকায়। ঠিক আছে, 100 প্লাস 10, 10টা হলো তোমার ট্যাক্স। ঠিক আছে, এবার হোলসেলারের কস্ট কত হয়ে গেল? 110, ও ভ্যালু এডিশন করলো 40 টাকার। এবার আন্ডার জিএসটি হি উইল গেট ব্যাক দি অ্যামাউন্ট হি পেড অ্যাজ ট্যাক্স অন দ্য পারচেজ। এই কথার মানে কি? এই কথার মানে হলো, এই দেখো এই 100 টাকার মধ্যে এই 10 টাকা কিন্তু ট্যাক্স, ও অলরেডি একবার ট্যাক্স পে করেছে। কাকে পে করেছে? ম্যানুফ্যাকচারারকে। এইবার জিএসটি বলছে যেহেতু একবার ট্যাক্স অলরেডি পে করে নিয়েছে, এবার ওর ফাইনাল প্রাইস থেকে আমরা কিন্তু ওকে সেট অফ করে দেব ওই ট্যাক্সটা যেটা অলরেডি পে করেছে। ঠিক আছে, 10 টাকা ও অ্যাজ এ ট্যাক্স পে করেছে ফর দ্যাট শার্ট, এবার 10 টাকা সে সেট অফ পেয়ে যাবে। লেটস সি হাউ it will be. Okay, so he will get back ₹10. Hence now the sale price to retailer would be ₹110 plus 40. এটা আমাদের আগেও ছিল, ওর এটা কস্ট, এটা ভ্যালু এডিশন। এবার সেট অফ হয়ে যাবে, 10 টাকা সে ট্যাক্স আগে পে করেছিল, সেটা সেট অফ হয়ে যাচ্ছে। তো ওর কস্টটা কত হয়ে গেল এবার? 140। এবার 140-এর উপর 10% ট্যাক্স চার্জ করা হবে 14। তাই রিটেলার কত পে করবে? 154। আগেরটাতে রিটেলার কত পে করছিল? 165। এই দেখো ডিফারেন্স এসে পড়েছে। ঠিক আছে, কারণ কি এখানে ট্যাক্সের উপর ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্সটাকে তো সে রিডিউস আগেই করে দিচ্ছে, কারণ কি সে সেট অফ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার চলো এবার রিটেলের কেসটা দেখি। ওর কাছে তাহলে শার্টের কস্টটা কত? 154। এবার সে এখানে পেয়েছে 154, ভ্যালু এডিশন করেছে সে 30 রুপিসের। ঠিক আছে, এবার ট্যাক্স ব্যাক কত পাবে? এখানে কত ছিল, কত ট্যাক্স পে করেছে? 14 রুপিসের ট্যাক্স, তাই সে এখানে ট্যাক্স ব্যাক পাবে 14 রুপিসের। ঠিক আছে, সো when he says to the customer this will be the price, 154 প্লাস 30 মাইনাস যেটা ট্যাক্স পে করেছে সেটা সেট অফ পেয়ে যাবে। তো
প্রাইসটা হয়ে যাচ্ছে তখন 170 প্লাস 10% ট্যাক্স। আর যখন সেটা করা হচ্ছে 170 প্লাস 17 187 হয়ে যাচ্ছে। যেই জায়গায় 214.5 ছিল এই জায়গায় 187 হয়ে যাচ্ছে প্রাইস। এবার বলো বেনিফিটটা কে পাচ্ছে? এখানে কনজিউমার কত পে করছে? আগের সিস্টেমে কনজিউমার 214.5 টাকা পে করছিল, এই জায়গায় 187 টাকা। Previously, the consumer was paying 214.5. Here now the consumer is paying 187 only. ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা ফুললি রিভিউ করছি। এই যে ফার্স্ট কলামটা, this is before GST, this is after GST. ম্যানুফ্যাকচারার দেখো একই প্রাইস, মানে লেভেল দুটোরই সেম, ম্যানুফ্যাকচারার একই পয়সায় কিনেছে, হোলসেলারকেও যখন সেল করছে একই পয়সায়। এবার ট্যাক্স যেহেতু চার্জ, ট্যাক্স আপন ট্যাক্সে কি হচ্ছে, রিটেলারের জন্য কস্ট এই জায়গায় 165, এই জায়গায় 154, এই জায়গায় কনজিউমার পে করছে 214, এই জায়গায় কনজিউমার পে করছে 187. Here we see that after GST the benefit to customer is of rupees 27.5, 27.5, 27.5 টাকা, 27.5 রুপিস ওর কিন্তু লাভ হচ্ছে কনজিউমারের। ঠিক আছে? So it is the customers who are basically benefited because of the introduction of GST. So এবার আসি আমরা মেইন প্রশ্নতে, what is GST? বেসিক্যালি জিএসটি কিন্তু ভ্যালু অ্যাডিশনের উপর একটা ট্যাক্স, ঠিক আছে, যেটা চার্জ করা হচ্ছে বিকজ অফ ম্যানুফ্যাকচার অর সেল অর কনজাম্পশন। ঠিক আছে? অ্যান্ড ওয়্যার দেয়ার ইজ কন্টিনিউয়াস ইনকাম ট্যাক্স ক্রেডিট। এইবার আমি এখানে লিখেছি ইনকাম, ওকে, বাট আই উইল স্ট্রাইক ইট অফ। ভালো করে দেখো এটার নামটা দেখো, ঠিক আছে? এটা কিন্তু ইনকাম ট্যাক্স ক্রেডিট হবে না, এটা হবে INP, ইনপুট ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে? এটা ইনকাম ট্যাক্স হবে না, এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট হবে। ঠিক আছে? এই কথাটার মানে কি, ইনপুট ট্যাক্স ক্রেডিট মানে কি? এই যে সেট অফটা এতক্ষণ বলছিলাম, সেট অফ দেওয়া হয়, ট্যাক্স পে করে দিলে তারপরে যখন পরের বার সেল করতে যাবে সেই ট্যাক্সের অ্যামাউন্টটা রিডিউস করে নেওয়া হবে, সেটাকেই বলা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। সেটা ট্যাক্স অনুযায়ী সেটার নাম। ঠিক আছে? এবং এই জিএসটি ইন্ট্রোডিউস করার ফলে দেয়ার ইজ নো ক্যাসকেডিং এফেক্ট। এবার আসো আমরা অবজেক্টিভস অফ জিএসটি তে আসি। জিএসটি কেন ইন্ট্রোডিউস করা হয়েছিল? অবভিয়াসলি আমরা ফার্স্ট অবজেক্টিভ যেটা বলবো সেটা হলো টু রিডিউস ক্যাসকেডিং এফেক্ট অর টু এলিমিনেট ক্যাসকেডিং এফেক্ট। কিন্তু এছাড়াও কি অন্য কোনো কারণ আছে? লেটস ট্রাই টু অবজার্ভ। ফার্স্টলি, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। সোজা কথা হলো আমাদের দেশ বড় দেশ এবং আমাদের একই দেশ, আমরা প্রত্যেকে নিজেদেরকে ভারতীয় বলি, সেটাই আমাদের পরিচয়। তাই একটাই যদি দেশ হয়, ভিন্ন ভিন্ন কেন ট্যাক্স হবে? ঠিক আছে? ইফ দ্যার ইজ জাস্ট ওয়ান নেশন, ওয়াই শুড দ্য নেশন হ্যাভ ডিফারেন্ট ট্যাক্স স্ট্রাকচার্স? ওটা তো খালি কমপ্লেক্সিটি বাড়িয়ে দেয়। সো ডোন্ট ইউ থিঙ্ক একটাই যখন দেশ, একটাই সিম্পল ট্যাক্সেশন স্ট্রাকচার থাকুক? তার জন্যই কিন্তু জিএসটি কে ইন্ট্রোডিউস করা হয়েছে, বিকজ ইট ইজ ওয়ান নেশন, সো দেয়ার শুড বি ওয়ান ট্যাক্স, দ্যাট ইজ জিএসটি। নেক্সট, টু অ্যাভয়েড ক্যাসকেডিং এফেক্ট। অবভিয়াসলি এটা আমরা আগেই দেখলাম। ঠিক আছে? ট্যাক্স আপন ট্যাক্সটাকে বাদ দেওয়ার জন্য জিএসটি কে ইন্ট্রোডিউস করানো হয়েছে। নেক্সট, টু এলিমিনেট ডিস্টিংশন বিটুইন গুডস এন্ড সার্ভিসেস। এই কথাটার অর্থ কি? এই কথাটার সিম্পল অর্থ হলো, আগে আমাদের প্রিভিয়াস ইয়েতে ট্যাক্স স্ট্রাকচার কিন্তু এইভাবে ছিল, গুডস এর জন্য আলাদা, সার্ভিসেস এর জন্য আলাদা, এবং সেটা খুব কমপ্লেক্স হয়ে যেত। ঠিক আছে? আলাদা আগে সার্ভিস ট্যাক্স থাকতো, আর গুডস ট্যাক্স বলে সেরকম কিছু ছিল না, কিন্তু গুডস রিলেটেড ট্যাক্স অনেক কিছু ছিল। ঠিক আছে? দুটোর জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকতো, and it used to be quite complex. Right now, introduction of GST has actually helped us to reduce the distinction between goods and services. ঠিক আছে? Next, to remove barriers in movement of goods interstate. এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হলো, স্টেট থেকে আরেক স্টেটে, ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যাতে যাচ্ছে কোনো ট্রাক মাল বোঝাই করে, দেখবে উড়িষ্যার বর্ডারের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো। কেন? ও যতক্ষণ না ট্যাক্স পে করে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তাকে কিন্তু যেতে দেবে না। এটা আগের সিস্টেম ছিল। তার জন্য কি হতো, ওই হাইওয়েজ গুলোতে অনেক জ্যাম ধরতো। ঠিক আছে? এবার সোজা কথা ভাবো,
ডাজন্ট ইট মেক ইট কোয়াইট কমপ্লেক্স? আগের সিস্টেমটা কি কমপ্লেক্স হয়ে যেত না? এই জায়গা থেকে ওই জায়গায় একজন মানুষ ট্রাক বোঝাই করা মাল নিয়ে যাচ্ছে, ট্যাক্স না দিলে ঢুকতে দেবে না? এটা কমপ্লেক্স হয়ে যেত। ট্যাক্স, কোন ট্যাক্স দিতে হবে, কত দিতে হবে, ওটা আরেকটা ঝামেলার ব্যাপার ছিল। এর সোজা কথা কি, জিএসটি ইন্ট্রোডিউস করার পরে সেই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্স গুলোকে এলিমিনেট করে দিয়েছে। তার মানে কি, এখন যখন গুডস এই স্টেট থেকে এই স্টেটে যাচ্ছে, ইজি এন্ট্রি পেয়ে যাচ্ছে, তখন আর কোনো প্রবলেম হচ্ছে না। তাই এখানে বলছে টু রিমুভ ব্যারিয়ার্স ইন মুভমেন্ট অফ গুডস ইন্টারস্টেট টু ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কি করে ইজি হয়ে গেছে? আগে অনেক ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্স চার্জ করা হতো, তার জন্য বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকতো, ঠিক আছে? এবার ওটা কোয়াইট কমপ্লেক্স হয়ে যেত কন্ট্রোল করা। তাই সোজা কথা হলো, আমার যদি একটাই ট্যাক্স থাকে, মাল্টিপল ট্যাক্স না থাকে, তাহলে আমার চার্জ করতেও সুবিধা, কালেক্ট করতেও সুবিধা, আমার সেটাকে ফলো আপ করাও খুব সুবিধা হবে, ঠিক আছে? কারণ কি, এটা প্রভিশন গুলো সিম্পল হবে। 10খানা থাকা থেকে একখানা থাকা ভালো, যেটা দিয়ে আমার সব কাজ হয়ে যাচ্ছে। জেনারেলি তার জন্যই কিন্তু জিএসটি কে ইন্ট্রোডিউস করা হয়েছে। নাও লেট আস লুক এট দ্য স্ট্রাকচার এন্ড টাইপস অফ জিএসটি। স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ইট ইজ এ ডুয়াল জিএসটি মডেল। কেন ডুয়াল বলা হচ্ছে? বিকজ ইট ইজ নট চার্জড অ্যাজ জিএসটি। জিএসটি যখন চার্জ করা হচ্ছে কোনো কিছুর ওপর, সেখানে কিন্তু নামটা জিএসটি লেখা থাকে না, রাদার লেখা থাকে কি সিজিএসটি অ্যান্ড এসজিএসটি অর এসজিএসটি অর ইউটিজিএসটি, ঠিক আছে? এবার সিজিএসটিটা কি? সিজিএসটি হলো সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে? যেই যেই পোর্শনটা সেন্ট্রাল গভর্নমেন্ট পায়। এসজিএসটি কি? স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, মানে যেই পোর্শনটা স্টেট গভর্নমেন্ট পায়। এবার দেখো, জিএসটির দুটো পার্ট আছে, সিজিএসটি এন্ড এসজিএসটি, and both of them are charged simultaneously, একসাথেই চার্জ করা হয়। এমন না যে এটাকে আলাদা চার্জ করা হবে, ওটাকে আলাদা চার্জ করা হবে, এটাকে এই কেসে চার্জ করতে হবে, ওটাকে ওই কেসে না, অত অত কমপ্লেক্সিটি নেই। জিএসটি যখনই চার্জ হবে, both of them will be charged together, সিজিএসটি as well as এসজিএসটি, ঠিক আছে? তাই এটাকে বলা হচ্ছে ডুয়াল জিএসটি মডেল। কারণ কি, জিএসটি বলে একটা জিনিস না, দুটো চার্জ করা হচ্ছে, ঠিক আছে? টাইপস অফ জিএসটি। এবার টাইপস অফ জিএসটি তে কি পড়লাম? প্রথমে আমরা দেখলাম সিজিএসটি, যেটা সেন্ট্রাল পায়, এসজিএসটি যেটা স্টেট পায়। এবার স্টেট না হয়ে যদি ইউনিয়ন টেরিটরি হয়, তাহলে তখন কি এসজিএসটি লাগু করবে? না, তখন ইউটিজিএসটি, ইউনিয়ন টেরিটরি। এবার এইগুলো, ঠিক আছে, এগুলোর পরেও আরেকটা আছে যেটা আইজিএসটি, যেটা ইন্টারস্টেট সেলে ইউজ করা হয়, ঠিক আছে? এবার এই যে এখানে যে এগুলো আছে, ঠিক আছে, এই তিনটে কিন্তু ইন্ট্রাস্টেট, এগুলো উইদিন দ্য সেম স্টেট বা উইদিন দ্য সেম টেরিটরিতে এইগুলো চার্জ করা হয়। যেই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যাচ্ছে, তখনই কিন্তু আইজিএসটি চার্জ করা হচ্ছে। তার জন্য নাম তার জন্য এটা ইন্টারস্টেট সেলের উপর চার্জ করা হয়, ঠিক আছে? তার মানে কি, স্টেট সেম থাকলে সিজিএসটি এসজিএসটি, ইউনিয়ন টেরিটরি সেম থাকলে সিজিএসটি ইউটিজিএসটি। আর আমরা যদি এই স্টেট থেকে ওই স্টেট, এই ইউনিয়ন টেরিটরি থেকে ওই স্টেট, তখন কি হবে? আইজিএসটি। এবার নেক্সট টপিক যেটা তোমাদের সিলেবাসে আছে, সেটা হলো ট্যাক্সেস সাবসিউমড ইনটু জিএসটি। এই দেখো, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, প্রিভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ টু চার্জ দিস মেনি সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, ডিউটিস অফ এক্সাইজ। এবার দেখো, পরপর তিনটের নাম অলমোস্ট সিমিলার। অ্যাডিশনাল ডিউটিস অফ এক্সাইজ নামটা এটা, কিন্তু ওটা আবার গুডস অফ স্পেশাল ইম্পর্টেন্স, ওদের জন্য আলাদা ছিল। টেক্সটাইলস এর জন্য আলাদা ছিল, এবং ডিউটিস অফ কাস্টমস সেটা আলাদা ছিল। স্পেশাল অ্যাডিশনাল ডিউটি অফ কাস্টমস, আর এটা তো কমপ্লেক্স, কোনটা কোন জায়গায় চার্জ করব, অনেক কমপ্লেক্সিটি ছিল। সেম স্টেট গভর্নমেন্টেও দেখো অনেক ডিফারেন্ট টাইপ অফ ট্যাক্স ছিল। কি কি ছিল? স্টেট ভ্যাট ছিল, লাক্সারি ট্যাক্স ছিল, অক্ট্রয় এন্ট্রি ট্যাক্স ছিল, ঠিক আছে, এন্টারটেনমেন্ট এন্ড অ্যামিউজমেন্ট ট্যাক্স, ট্যাক্সেস অন অ্যাডভার্টাইজমেন্ট, পারচেজ ট্যাক্স, ট্যাক্স অন লটারিজ, এত কিছু ছিল। এবার কোনটা কোন সময় চার্জ করব, এটা তো অনেক কমপ্লেক্স ব্যাপার। এবার প্রত্যেকটা আলাদা হলে প্রত্যেকটা প্রভিশন আলাদা, তাইলে তার মানে ভাবো কতগুলো কমপ্লেক্সিটি অ্যারাইজ হতো। সোজা কথা, জিএসটি আসার পরে we simply do not need this. We simply do not have use of this anymore. ঠিক আছে? কারণ কি, জিএসটি এগুলোকে সবগুলোকে সরিয়ে নিজে একাই রাজা হয়ে গেছে, সবগুলো বদলে এখন ওকেই চার্জ করা হয়, ঠিক আছে? তাই এইটার আর কোনো মানে নেই, ঠিক আছে? কিন্তু এটা আমাদের জানতে হবে, কারণ কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে
কোন কোন ট্যাক্স গুলোকে জিএসটি আসার পরে সরিয়ে দেওয়া হয়েছে, বা which are the taxes that has been subsumed into GST। তো তখন তোমাকে এই নামগুলো কিছু মনে রেখে বলতে হবে, ঠিক আছে? সো অ্যাট লিস্ট লার্ন 5 ফর ইচ, ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের 5টা, স্টেট গভর্নমেন্টের 5টা শিখে নিও। ওকে, লেট আস মুভ অ্যাহেড। জিএসটি অ্যাপ্লাই কোথায় করা হয়, ঠিক আছে? অ্যাপ্লিকেশন কোথায় দেখা যায় জিএসটির? জিএসটি অ্যাপ্লিকেশন দেখা যায় ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে জিএসটি কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, বাংলাদেশ হলে কিন্তু সেখানে অ্যাপ্লাই করা যাবে না। এবার কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে? অন সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস। গুডস এর উপরেও জিএসটি চার্জ করা হচ্ছে, সার্ভিসেস এর উপরেও জিএসটি চার্জ করা হচ্ছে। এবং কত দূর অবধি সেটা ভ্যালিড? আমি যদি আজকে ভাবি যে আমি ইন্ডিয়াতে থাকলে আমার জিএসটি দিতে হবে, তাই আমি জাহাজে করে সমুদ্র করে চলে গেলাম সমুদ্র, ধরো 10 কিলোমিটার দূরে, সেখানে আমি গিয়ে কোনো ট্রানজাকশন করলাম, আমি তো বলতে পারি আমি তো ইন্ডিয়ার বাইরে, আমি তো সমুদ্রতে, আই উইল নট পে জিএসটি। সোজা কথা হলো, অ্যাকর্ডিং টু ট্যাক্স লজ, ইফ ইউ আর উইদিন দ্য ডিস্টেন্স অফ 200 নটিক্যাল মাইলস ফ্রম সি বিচেস, তাইলে কিন্তু ইউ আর স্টিল ইন ইন্ডিয়া। অ্যান্ড দাস, আমি যদি 10 কিলোমিটার সমুদ্রের ভেতরে গিয়েও আমি যদি সেখান থেকে কোনো ট্রানজাকশন করি, আই এন্ড আপ paying GST because I'm still within the territory of India. CGST and SGST or UTGST applicable on intrastate supply of goods or services। ঠিক আছে, এখানে সিম্পল কথা বলা হচ্ছে যে এই যে সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি একটু আগে আমরা দেখলাম, সেগুলো ইন্ট্রাস্টেট সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস হচ্ছে। আর আইজিএসটি ইজ অ্যাপ্লিকেবল অন ইন্টার, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, ইন্টার, INTER, ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেসে কিন্তু আইজিএসটি চার্জ করা হচ্ছে, ঠিক আছে? এবার এমন কি কোনো প্রোডাক্ট আছে যেটার উপর জিএসটি চার্জ করা হয় না, বা যেটাকে জিএসটি চার্জের থেকে বাইরে রেখেছে? সেটা আমরা ডিসকাস করব এখানে, নন অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি। নাও, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশনের উপরে কিন্তু জিএসটি চার্জ করা হয় না। কেন করা হয় না? আমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার জিএসটি চার্জ করলে তো ট্যাক্স চার্জ করেছে, ট্যাক্স চার্জ করা হলে তো প্রাইস বেড়ে যাচ্ছে, এবার চার্জ না করলে তো প্রাইস বাড়ছে না। এবার চার্জ না করলে যদি প্রাইস না বাড়ে, তার মানে কি গভর্নমেন্ট বলছে যাও গিয়ে মদ্যপান করো, কারণ কি খুব সস্তা এখন পাওয়া যাবে, আমরা জিএসটি চার্জ করছি না? না, একটু আগে ভেবে দেখো তো, আমরা একটা ইলাস্ট্রেশন করেছিলাম, জিএসটির আগে কনজিউমার কত পে করতো? 214.5। জিএসটির পরে কনজিউমার কত পে করছিল? 187। তাই তো? জিএসটি পরে কি হয়? জিএসটি অ্যাপ্লাই করার পরে জিনিস সস্তা হয়ে যায়। তার মানে অ্যালকোহলিক লিকারের উপরে যদি আমি জিএসটি চার্জ করি, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন সেটা সস্তা হয়ে যাবে, তখন মানুষ আরো দৌড়াবে এটার পেছনে। তাই গভর্নমেন্ট কি করেছে? জিএসটি এটার উপর লাগায়নি, যাতে এটার উপর অন্য ট্যাক্স লাগিয়ে এটার প্রাইসটাকে হাই করে রাখতে পারে। ক্লিয়ার? লেটস মুভ অ্যাহেড। ক্রুড পেট্রোলিয়াম, ডিজেল, পেট্রোল, এয়ার টারবাইন ফুয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এগুলোর উপরেও কিন্তু কোনো জিএসটি অ্যাপ্লাই নেই। এবার এটার মধ্যে একটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে যে এই কয়েকটা আইটেমের জন্য কিন্তু একটা পয়েন্ট মেনশন করা আছে ট্যাক্স লজে, আর সেই পয়েন্টটা হলো যে ফিউচারে যদি দরকার পড়ে এদেরকে কিন্তু জিএসটির আন্ডারে আনতে পারে সরকার, এই প্রভিশনটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু এটা অ্যালকোহলিক লিকারের জন্য দেওয়া নেই এবং বাকিগুলোর জন্য দেওয়া নেই, এটা একমাত্র এই পয়েন্টটার জন্যই দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট, টোবাকো প্রোডাক্টস এর উপর জিএসটি প্লাস আদার ট্যাক্সেস চার্জ করা হয়। এবার তার মানে কি? আমরা এখানে পড়ছি নন অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি, আবার এখানে লেখা আছে জিএসটি, তার মানে কি জিএসটি অ্যাপ্লাই হচ্ছে এটার উপর? তাহলে এটা এখানে বসে আছে কেন? টোবাকো প্রোডাক্টস, ভাবো, সোজাভাবে ভাবো, জিএসটি কেন আনা হয়েছিল? ক্যাসকেডিং এফেক্ট সরাবার জন্য। এবার আমি যদি এখানে লিখি জিএসটি প্লাস আদার ট্যাক্সেস, সেই তো আমি আবার ক্যাসকেডিং এফেক্ট আনছি, জিএসটিও আছে, অন্য আদার ট্যাক্সেসও আছে, নিশ্চয়ই এখানে ক্যাসকেডিং এফেক্ট আছে। তো এইখানে নন অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি মানে কি? এখানে এক্সট্রা জিএসটি কে এক্সট্রা আরেকটা ট্যাক্স হিসাবে কনসিডার করে এটার উপর চার্জ করা হচ্ছে, যাতে টোবাকো প্রোডাক্টস এর প্রাইস বেড়ে যায়, so that it inhibits the rise in price, inhibits people from consuming tobacco products, ঠিক আছে? নেক্সট, সেল অফ ল্যান্ড। সেল অফ ল্যান্ডের উপরে কিন্তু কোনো জিএসটি চার্জ করা হয় না। ওকে, এবার চলো কিছু রেটস অফ জিএসটি দেখে নিই।
Now these are the rates that you can see on the screen. ঠিক আছে, 0, 0.125, 1.5, 2.5, 6, 9, 14%. Now these are all CGST rates. ঠিক আছে, এবার হয়তো তোমার মাথায় এটা আসতে পারে, এইটা যদি খালি সিজিএসটি রেটস হয় তাহলে হোয়াট অ্যাবাউট এসজিএসটি, হোয়াট অ্যাবাউট ইউটিজিএসটি, হোয়াট অ্যাবাউট আইজিএসটি, এগুলোর জন্য কি আবার আলাদা আলাদা রেট আছে নাকি? ওইটা জানার জন্য আমরা আসবো এখানে। ওকে, এখানে দেখো বলা আছে যে বিভিন্ন রেটস গুলো আছে, বিভিন্ন রেটস এর জন্য আলাদা আলাদা শিডিউল মেনশন আছে। ঠিক আছে, কোন শিডিউলে কত। এবার রেট গুলো কাজ কি করে করে, দিস ইজ ওয়্যার উই উইল টক অ্যাবাউট যে এই যে রেটস গুলো আছে, ঠিক আছে, সেগুলো কি করে কাজ করে, হাউ শুড উই অ্যাপ্লাই ইট। প্রথম কথা, সিজিএসটি ইজ ইকুয়ালস টু এসজিএসটি, মানে রেটস এর সময়, অন্য কোনো সময়ে নয়, কিন্তু রেটস এর সময় যদি সিজিএসটি 0.125% হয়, এসজিএসটিও 0.125%ই হবে। ক্লিয়ার? CGST is equals to UTGST again in case of rates, not in any other cases. ঠিক আছে, in case of rates, ঠিক আছে, যদি CGST 6% হয়, UTGST ও 6% হবে। তার মানে কি, দেখো যখন আমি জিএসটি চার্জ করছি এইভাবে, মনে আছে একটু আগে আমরা পড়েছিলাম জিএসটির ডুয়াল মডেল, সিজিএসটি এন্ড এসজিএসটি, এবং ওটাকে ডুয়াল মডেল কেন বলা হয়, বিকজ দে আর চার্জ সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, এখানে সিজিএসটি ইজ 6% আর এসজিএসটি উইল বি 6%। ঠিক আছে, আমরা এক্ষুনি দেখলাম সিজিএসটি উইল বি ইকুয়ালস টু দ্য রেট অফ এসজিএসটি, এসজিএসটি উইল বি ইকুয়াল টু দ্য রেট অফ সিজিএসটি। তো সিজিএসটি যদি 6% হয়, এসজিএসটি উইল বি 6%। ঠিক আছে, হেন্স জিএসটি চার্জ উড বি 6 প্লাস 6 which is 12%। তখন জিএসটি অ্যাকচুয়ালি কত চার্জ করা হচ্ছে, 12% চার্জ করা হচ্ছে। এর মধ্যে হাফ ইজ সিজিএসটি, হাফ ইজ এসজিএসটি। আইজিএসটিটা তাইলে কি, আইজিএসটি ইজ অ্যাকচুয়ালি টুয়াইস অফ সিজিএসটি। তার মানে হলো যদি সিজিএসটি রেট 9% হয়, দেন ক্যালকুলেশন অফ আইজিএসটি উড বি 2 into 9 which is 18%। এবার এই মুহূর্তে অনেক প্রশ্ন থাকতে পারে, আইজিএসটির মধ্যেও কি ডুয়াল মডেল আছে, এটার মধ্যে সিজিএসটি আলাদা আছে কিনা, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এই মুহূর্তে জাস্ট নো দ্য ফ্যাক্ট যে আমার যখন জিএসটি ইন্টার স্টেটে হচ্ছে, এক স্টেট থেকে আরেক স্টেটে, সেটা কি হচ্ছে, সেটার মধ্যে আইজিএসটি চার্জ হচ্ছে, এবং এটা যদি উইদিন দ্য স্টেট হয় তাইলে সিজিএসটি এন্ড এসজিএসটি। ক্লিয়ার? এবার চলো লেটস টক অ্যাবাউট কম্পেনসেশন সেস। ঠিক আছে, দ্য লাস্ট পয়েন্ট ফর দিস ক্লাস। জিএসটির একটা নেচার হলো দিস ইজ কনজাম্পশন বেসড ট্যাক্স, যেখানে কনজিউম করা হচ্ছে সেখানে ট্যাক্স পে করা হচ্ছে। ঠিক আছে, ইট ইজ নট অরিজিন বেসড ট্যাক্স। তার মানে কি, আজকে আমি যে চিপসটা খেলাম লেজের, ঠিক আছে, সেটার ট্যাক্সটা আমি কোথায় দিলাম, আমার পাশের দোকানে গিয়ে, মানে আমি ওয়েস্ট বেঙ্গলে দিলাম, কিন্তু চিপসটা প্রোডাকশন কোথা থেকে হয়ে আসছে, মহারাষ্ট্র থেকে। তো মহারাষ্ট্রের প্রোডাকশন হচ্ছে, সেখানে ট্যাক্স চার্জ হচ্ছে না। ট্যাক্সটা তাহলে চার্জ কোথায় হচ্ছে, আমি যখন চিপসটা কিনলাম তখন। ঠিক আছে, এবার এটাকে বোঝার জন্য চলো let us try to understand this in this way. Let's say this is West Bengal and this is Tamil Nadu. West Bengal প্রডিউস করে ওর দিকে পাঠাচ্ছে। আগের সিস্টেমে কি হতো, আগের সিস্টেমে জিএসটি আসার আগে যেহেতু ওয়েস্ট বেঙ্গল প্রডিউস করছে, ও তখন ট্যাক্সটা পেত। আমি প্রডিউস করছি, আমি ট্যাক্স পাবো, সোজা কথা, যে খাচ্ছে ও কেন পাবে। এইবার যখন জিএসটি এসছে, উল্টো হয়ে গেছে, যে খাচ্ছে সে পাবে, যে কনজিউম করছে সে পাবে, যে প্রডিউস করছে সে কিছুই পাচ্ছে না। তো আলটিমেটলি এবার ওয়েস্ট বেঙ্গল হইচই করবে, আমি প্রডিউস করছি, আগে আমি এত লক্ষ লক্ষ কোটি টাকা পেতাম, এখন আমি 1 পয়সা পাবো না, এ বাবা এটা তো আমার লস, তাহলে আমি প্রডিউসই করবো না। এবার সে যদি প্রডিউস না করে তাহলে ঝামেলা হয়ে যাবে। আর এদিকে তামিলনাড়ু বলছে, আরে বাবা আমি তো কিনছি, আমি তো পয়সা দিচ্ছি, ট্যাক্সটা তো তাহলে আমারই পাওয়া দরকার। এবার এই ঝামেলার ফলে যে, আর এই যে রুলটা যে করে দিয়েছে জিএসটি ইজ কনজাম্পশন বেসড ট্যাক্স, তার ফলে কি হয়েছে, যেই স্টেট গুলো প্রডিউস করতো সেই স্টেটে কিন্তু অ্যাকচুয়ালি নাও দে আর ফেসিং লসেস। ওরা বলছে আগে আমরা এত এত ইনকাম করতাম এগুলো থেকে, এখন আমাদের ইনকাম জিরো হয়ে গেছে, আমাদের তো অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে।
Our financial condition is deteriorating. We are suffering from financial constraints এই রুলটা আসার পর থেকে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নিয়ে চিন্তাধারা করলো এবং দেখলো যে স্টেটস লাইক মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, পাঞ্জাব এন্ড কর্ণাটক আর ফেসিং দিস ইস্যুস, কারণ কি ওরা মেজর প্রডিউসিং স্টেটস ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, ওদের থেকে অনেক বেশি প্রোডাকশন কিন্তু বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে যাচ্ছে এবং দে ওয়ার দ্য মেজর লুজার্স বিকজ অফ জিএসটি। কারণ কি জিএসটি অরিজিন বেসড ট্যাক্সটাকে সরিয়ে কনজাম্পশন বেসড ট্যাক্স এনে দিয়েছে। So government decides to compensate these states by charging an extra percentage which is known as cess. Now এই যে সেসটা যেটা চার্জ করছে এটা কিন্তু সব প্রোডাক্টের উপর চার্জ করছে না। It is charged on products like tobacco, pan masala, luxury cars, aerated water, coal, solid fuels, etc. You go on Google and type compensation cess কার উপর চার্জ করা হয়, you will get all the details out there. Okay, but I have covered only few. Why? Just to give you an idea, the compensation says normal goods like potato, rice, normal water, ঠিক আছে, ডাল, সবজি, এগুলোর উপর চার্জ করা হবে না, but it will be charged on products like tobacco, pan masala, luxury cars, aerated water, coal, other solid fuels, etc. all such things. ঠিক আছে, so generally what happens, a tax charge করে what government is trying to do, government is trying to compensate the producing states. Clear? And this is where we complete 1/2 of the unit that is in your syllabus. Okay, so we shall meet in the next class. Thank you.